শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটি সকলে ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আমি আনিস। লাবণ্য যেমনটি বলছিলে, আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যাদের মানবিক কাজ আমাদের নতুন করে ভাবতে শেখায় যে কতভাবে মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়। এমন একজন চমৎকার অতিথি আজ আমাদের মাঝে রয়েছেন, তিনি একজন সমাজকর্মী। এই মানুষের সঙ্গে পুরোটা সময় জুড়েই আজকে আমরা আড্ডা দেব। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সবকিছু মিলিয়ে বছরের শেষের দিকে আমরা চলে এসেছি। এই সময়টা আমার খুব প্রিয়, ডিসেম্বর। আমারও তাই, একটা ভাব, একদমই তাই। আবহাওয়াটা একরকম থাকে, আবার হচ্ছে একটা নতুন বছরের অপেক্ষা করছি। সবকিছু মিলিয়ে ভালোই আছি আসলে। আর আমরা তো সবসময় একটু ক্যালকুলেশন করি যে সামনের বছরগুলো আসলে কেমন কাটবে। আমার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। তাই এখন আর আগের মতো করে ভাবা হয় না যে আসলে সামনের বছর কেমন কাটবে। তবে হ্যাঁ, প্রত্যাশা একটাই যে সব সময় যেন ভালো থাকতে পারি। আসলে প্রতিদিনের কাজ যদি আমরা ভালোভাবে করে যাই তাহলে তো আমাদের ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। সত্যি তাই। আজকে একজন মানবিক মানুষ রয়েছেন, যিনি মানসিক ভারসাম্যহীন যারা মানুষ রয়েছেন, যারা ঠিকানাবিহীন মানুষ রয়েছেন, তাদের পাশে দাঁড়ান, তাদের পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেন। এই চমৎকার মানুষটি সম্পর্কে আজকে চলো আমরা একটু জেনে নিই তিনি কে। চলো প্রিয় দর্শক, আজকে আমাদের রাঙা সকালের অতিথি সমাজকর্মী আব্দুল গনি ফিটু। চলুন এই মানবিক মানুষকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা অনেক বেশি ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। জি, আমিও আনন্দিত এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই মাছরাঙ্গা টেলিভিশনের যে রাঙ্গা সকালের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাইছে। এই জন্য আমি আন্তরিকভাবে প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, যত আমার মানবিক ভাই বোন বন্ধু আছেন দেশ এবং প্রবাস থেকে, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে অসহায় রাস্তায় পোড়া থেকে ভারসাম্যহীন মানুষদের কিছু কথা নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করি। এবং আপনি এখানে এসেছেন, আপনাকে বেশ দীর্ঘ জার্নি করে এসেছেন, তাই না? জি, আমি প্রায় এখানে আসতে আমার সময় লেগেছে প্রায় 24 ঘন্টা। আচ্ছা, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে এত সময় লাগার কথা না, কিন্তু পথে আমি আসার সময় আমি আরো একটা মানবিক কাজ মাথায় নিয়ে আসছিলাম। এই কারণে আমার একদিন দুই রাত সময় চলে গেছে পথে। তারপর আলহামদুলিল্লাহ যে এসে উপস্থিত হতে পেরেছি। আগেই চলে আসছি, আজকে রাত 4টার সময় নেমেছি গাড়ি থেকে। এই জন্য আমি আসলে খুশি, কারণ যদি আমার জন্য কেউ অপেক্ষা করতো তাহলে আমাকে খারাপ লাগতো। আমি কারোর জন্য অপেক্ষা করছি, সেটা আমার জন্য আনন্দের। এই মানুষগুলো আসলে সত্যি অন্যরকম। আপনিও তাই, যে আপনার কথা যত শুনছি তত অবাক হচ্ছে যে একটা মানুষ মানুষের জন্য কাজ করে, এত কষ্ট করে, তারপরে তার বিনয় সবকিছু আমরা এই প্রজন্ম আসলে শিখে আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ স্যার আবারও যে আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আজকে কিছুটা সময় আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার জীবনের গল্প শুনতে চাই। একদম ছোটবেলা থেকে শুনবো, ছোটবেলার জন্ম কোথায় হয়েছে, বেড়ে ওঠা, সেই ছোটবেলার স্মৃতি কি মনে পড়ে? আসলে যতটুকু মনে আছে, আমরা তো আসলে ওইভাবে গ্রামের মানুষ তো অত কিছু বলতে পারি না, তারপরে যতটুকু মনে আছে তুলে ধরার চেষ্টা করছি। আমার জন্ম হচ্ছে 1979 সালে, যেটা আর কি পরবর্তীতে স্কুল সার্টিফিকেট অনুযায়ী। আগের গ্রামের মানুষ তার ওইভাবে লিখে রাখতো না, তো সেই অনুযায়ী আমার যখন 8ম শ্রেণীর সার্টিফিকেট তুলে আমি, তখন আমার জন্মসাল প্রধান শিক্ষক স্যার বসাইছেন 1979। সেটাই আমার জন্য ধার্য দিন। আচ্ছা, এরপরে আসলে যখন 1, 2, 3, 4 যখন পড়ালেখা করি, তখন কিন্তু আমাদের এলাকায় পাকা রাস্তাঘাট ছিল না। কোন এলাকার কথা বলছেন? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা। হ্যাঁ, নাচল উপজেলার কথা। আমার যে বাড়ি যেখানে, সেখানে প্রায় 10 গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল ছিল, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন ওই স্কুলটার আশেপাশে আরো 10টা প্রাথমিক বিদ্যালয় হয়েছে, হাই স্কুল হয়েছে, আলিয়া মাদ্রাসা হয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে। আচ্ছা, কিন্তু তখন ওই সময় একটা স্কুল, তাও বর্ষার দিনে যেতে খুব কষ্ট হতো। এই হাঁটু পরিমাণ কাদা, ইচ্ছা করলেও যে ভালো পোশাক পরে যাব, কিন্তু সেটা আর ভালো থাকতো না। আর আমরা এমনিতেই অনেক দুষ্ট ছিলাম, ছোটাছুটি করতাম, কাদা মাখতাম, স্কুল থেকে বের হলে একে একে ধাক্কা দিয়ে ফেলে দিতাম, এই করতাম সেই করতাম, মানে একটা অন্যরকম। তখনকার দিনটা আর আজকের দিনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। যারা 90 দশকে
ওই সময়তে যারা আমার সাথে ছিল বা ওই সময় যারা আছে তারা বুঝতে পারবে যে গ্রামের পরিবেশটা আসলে কি ছিল। আমাদের এলাকার রাস্তাঘাট এখন বহু উন্নয়ন হয়েছে, আল্লাহ দিয়েছে, কিন্তু ওই সময়তে শুধু কাদা আর কাদা, অন্য কিছু ছিল না, কাদা আর ধুলো। আর মাঠে ফসল হতো একবার বছরে। তা আমার বাবা যেহেতু কৃষক মানুষ ছিলেন এবং খুব সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। আমার বাবা বলে বলছি না, অত্র এলাকার এই ভিডিওটি যারা শুনছেন তারাও বুঝতে পারবেন যে আমার এলাকার কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে অন্তত নিজের ভাগ থেকে হলেও অল্প একটু খাওয়াইতো। আচ্ছা, বাহ। খাবার খেতে বসছে, একটা লোক চলে যাচ্ছে, এই অমুক আসেন, এদিকে আসেন, বা আমাদেরকে বলতো যে অমুককে ডেকে নিয়ে আসো, খাবার খাওয়াইতো। তারপরে প্রথমে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে, কেউ মেহমান আসলে আগে বসতে দিবা, বসতে দিবা, পানি দিবা, এগুলো হচ্ছে বাবা মার শিক্ষা। তো সেই বাবার যে মানুষের উপকার করা বা মানুষের বিপদে দৌড়িয়ে না ডাকলেও দৌড়িয়ে দিয়ে যায়, অনেকে আছে, তো এই দৌড়িয়ে যাওয়া বা মানুষকে খাবার ভাগ করে খাইতে দেওয়া, এটা তখন থেকে দেখে দেখে আমারও কিছুটা স্বপ্ন ছিল যে আমিও বড় হলে যদি বেঁচে থাকি তো আমিও মানুষের জন্য কিছু করব। আচ্ছা, অর্থাৎ আপনার এই মানবিকতাটা পারিবারিকভাবেই আসলে পাওয়া। জি, আসলে পরিবারই আমাদের প্রথম বিদ্যালয়। এটা হচ্ছে আমার বাবা মা হচ্ছে প্রথম বিদ্যালয়। এবং আমরা যদি কখনো কোনো বন্ধু বান্ধবের সাথে যদি মারামারি করতাম বা হট্ট গন্ডগোল করতাম, সেটা নিয়ে বাবা মা শাসন করতো, বকাবকি করতো, ভয়ে বাড়িতে আসতে পারতাম না। যখন বাবা ঘুমাইতো তখন চুপ করে অনেক রাত হলো তখন বাড়িতে আসতাম। তো বাবা যেহেতু কৃষক ছিল, কৃষি কাজের পাশাপাশি কিন্তু পড়ালেখা। সকালে উঠে কাজে গেছি, কাজ থেকে দৌড় দিয়ে স্কুল কয়টায় না, তো এতখানি বেলা উঠলো, তখন তো ঘড়ি নাই। একটা রেডিও ছিল আমার আব্বার, খুব শখের রেডিও। তো ওই রেডিওর যে গানের কোনটা কোন সময় গান হবে এটা শুনে আমরা সময় আন্দাজ করতাম এবং ওইভাবে স্কুল যেতাম। স্কুল থেকে এসে বই খাতা রেখে আবার দৌড় মাঠে, মাঠ থেকে গরু নিয়ে আসা, বড় ভাই হাল বাইতো, মেজো ভাই হাল বাইতো, তাদের গরু নিয়ে আসা। আমরা মোট 5 ভাই। আপনি কত? 4 বোন। আমি হচ্ছি ভাই বোনের মধ্যে 8 নম্বর। আচ্ছা, আচ্ছা, সরি 7 নম্বর। 7 নম্বর। আমার ছোট একটা বোন আছে আর একটা ভাই আছে, যেটা আসলে আমার নিজের মায়ের পেটের না, আমার মা মারা যাওয়ার পরে আব্বার বিয়ে দিয়েছিলাম, সে পক্ষের একটা হয়েছে, সেটাকে আমরা নিজের মতো দেখি। মোট আমরা 5 ভাই 4 বোন, 9 ভাই বোন। তো যতটুকু পারতাম, আর আমি আসলে ছোট থেকে কিন্তু কাজের প্রতি খুব আগ্রহ ছিল। আচ্ছা, যে এটা করতে হবে, ওটা করতে হবে। বড় ভাই হালের মোটা বাদ দিয়ে খাবার খেতে বসছে মাঠে, যেটাকে আমরা লাহারি বলি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। তো লাহারি লেজা খাইতে বসছে, আমি ওই হাল ধরে হাল বাইতে শুরু করেছি। গরুকে ফাল লেগেছে, যে নাঙ্গলের মাথায় যে ফাল থাকে না, লোহার অংশ, সেটা গরুকে লেগে যেত। তারপরেও কিন্তু হাল ছাড়িনি, মানে হাল বাওয়া শিখতে হবে কিভাবে। এইভাবেই শুরু থেকেই কিন্তু কাজ শিকার প্রতি আমার একটা খুব আগ্রহ ছিল। আচ্ছা, তো সেইভাবে আস্তে আস্তে কাজ শেখার প্রতি আগ্রহটা কি ওই পারিবারিক যে সংগ্রাম, হ্যাঁ, বা একটু আর্থিক সংকট? আর্থিক সংকট ছিল আমাদের পরিবারে। আসলে আমরা এক সময় দিনে একবার খেতে পেয়েছি, আচ্ছা, বাকি 2 বার অন্য কিছু খাইছি, ভাত খাইতে পাই নাই। সারাদিনে একবারও ভাত খেয়েছি, এমনও দিন গেছে। আচ্ছা, তখন শুধু আমরা না, আমাদের চারপাশে দেখেছি 2-1টা পরিবার যাদের অর্থবিত্ত আছে, জমি জমা আছে, তারাই শুধু ভালো থাকতো। আচ্ছা, তাছাড়া যাদের জমি ছিল না বা যাদের কম জমি ছিল, তারা কিন্তু কষ্টে থাকতো। কেন জানেন? তখন ফসল হতো বছরে একটা, শুধু এক ফসলেই শেষ। বড় জোর টাইনা টুনে 2 ফসল করতে গেলেও খরায় মরতো বা বর্ষাতে নষ্ট হয়ে যেত। আর এখনকার সময়ে বছরে 3-4টা ফসল আমরা দেখছি বা আমরাও করছি এখন, কারণ এখন পানির যে সুবিধা, সেচ প্রকল্প, সেটা সুবিধা হয়েছে। কৃষি যন্ত্রাংশের অনেক উন্নতি হয়েছে, এখন আর গরুর হাল নাই। আমাদের এলাকায় গরুর হাল নাই বললেই চলে, ওই পাওয়ার ট্রলি বা ট্র্যাক্টর, এগুলো দিয়ে কিন্তু হাল চাষ হয়। চাঁপাইনবাবগঞ্জের মূল সমস্যাটা আসলে কোথায়, বিশেষ করে কৃষি জমিতে উৎপাদনের ক্ষেত্রে? জি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে সেচ প্রকল্প, মানে পানির অভাব ছিল খুব। পানির অভাব ছিল, পানির কারণে জমিতে বেশি ফসল করা যেত না, আর ফসল করলেও ফসল খরাতে মরে যেত। একটা ফসল হয়ে গেছে, মাত্র আর 15 দিন 20 দিন বা 1 মাস সময় লাগবে। ওই মুহূর্তে এমন একটা খরা আসলো, আশ্বিন কার্তিক মাসের সময় ধান যে সময়তে পাকবে, ওই সময়তে লাস্ট একটা পানির দরকার হয়, সেই পানির কারণে ধানগুলা মরে যেত। আমরা এগুলো ছোটতে দেখে আসছি। এখন আল্লাহর রহমতে মাঠ একবার সবুজ আর সবুজ, বাগান, বিভিন্ন রকম ফলের বাগান বলেন, এই যে কেজি পেয়ারা সারা বাংলাদেশ যায় আমাদের ওখান থেকে। তারপরে 12 মাসি আম। এখন ধানের জমি কিন্তু কমে গেছে। তো ওই হিসাবে আমাদের ওই সময়টা ছিল খুব কষ্টের সময়।
দুবেলা খেয়েছি, একবেলা খেতে পাই না, একবেলা খেয়েছি, দুবেলা খেতে পাই নাই। খুব কষ্ট গেলা, কিন্তু ভুলতে পারি না। এই কঠিন সময় থেকেছেন বলেই বোধহয় মানুষের জন্য ভেবেছেন। আপনি যে যে কাজগুলো করেছেন আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। শিওর। আব্দুল গনি ফিটু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একজন সমাজকর্মী, যিনি 2020 সাল থেকে মানসিক ভারসাম্যহীন ও ঠিকানাহীন মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করে আসছেন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে তিনি মোটরসাইকেল সারাইয়ের কাজ শিখে 1999 সালে গোলাবাড়ি বাজারে নিজের দোকান গড়ে তোলেন। নিয়মিত রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে গিয়ে তিনি স্বজনহীন মানুষের খোঁজ নেন, প্রাথমিক চিকিৎসা, খাবার ও পোশাকের ব্যবস্থা করেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত নিজ বাড়ির আশ্রয় কেন্দ্রে রাখেন। স্বেচ্ছাসেবীদের নিয়ে তৈরি দল মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে এখন পর্যন্ত তিনি হাজারের অধিক মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। যাদের পরিচয় সূত্র মেলে না তাদের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরিবারের খোঁজ করেন। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনকে তিনি সীমান্ত পেরিয়ে স্বজনের কাছে ফেরাতে উদ্যোগ নিয়েছেন এবং সরকারি আইনি প্রক্রিয়ায় সহায়তা করে যাচ্ছেন। তার আশ্রয় কেন্দ্রে ভরণ পোষণ, ওষুধ, পোশাক ও পরিচর্যার ব্যয় তিনি নিজের আয় ও পরিচিত জনের সহায়তা চালান। পথে পড়ে থাকা বা অসুস্থ মানুষের সেবা করতে গিয়ে তিনি অনেক হয়রানি ও কটূক্তির মুখোমুখি হয়েছেন, তবুও কাজটি চালিয়ে যাচ্ছেন এখনো। এই মানুষটি আমাদের সঙ্গে আছেন, তার গল্পে আবারও ফিরছি। আমরা আপনার সে কঠিন সময়ের কথাই শুনছিলাম। তো সেই সময় তো স্কুলে আসলে, যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম, অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার পড়াশোনা করা হয়েছে। স্কুলের সময়টা কেমন কেটেছে বা পড়াশোনা কেমন করেছেন, এগুলো নিয়ে একটু শুনি। স্কুলের সময়টা আসলে আমাদের ওই সময়টা খুব মধুর সময় কাটতো। স্কুলে যেতাম দৌড়তে দৌড়তে, স্কুলের পড়া শেষ, মধ্যখানে যে টিফিনের ঘন্টা বাজলো, আমাদের স্কুলের পাশে ছিল বিশাল এক বড় তেঁতুলের গাছ। আচ্ছা। আমাদের কাজই ছিল ওই সময়তে তেঁতুল পাড়া। কেউ গাছে উঠতো, আর যারা উঠতে পারতো না তারা ইট পাতকেল মাইরা তেঁতুল পারতাম। একজন ইট মারলাম, তেঁতুল কয়েকটা পড়ছে, আরো কয়েকজন কুড়িয়ে নিয়েছে, সেটা নিয়ে আমরা ঝগড়া করতাম। আচ্ছা। আবার একটু পরে আবার ক্লাসে মিশতাম। এরপরে স্কুল ছুটি হলে দৌড়, কে আগে বাড়ি যাবে সেটা প্রতিযোগিতা করতাম আমরা। এখন তো স্কুল থেকে বের হলেই গাড়ি। সেই দিনের স্মৃতিটা আসলে ভুলা যায় কিভাবে, কে আগে দৌড়ে যাবে। শার্ট গেঞ্জি খুলে নিলাম, বইকে ব্যাট দিয়ে বাইন্ধে নিলাম, দিয়ে বগল দাবা করে দৌড় দিয়ে যে আগে বাড়ি যাবে সে হবে ফার্স্ট। বাবা মায়ের কাছে বলতে পারবো, বড়দের কাছে বলতে পারবো যে আমি স্কুল থেকে দৌড়ে বাড়ি আসছি সবার আগে। প্রায় 3 কিলোমিটার। আচ্ছা। এই 3 কিলোমিটার ওপরে হবে এই রাস্তাটুকু আমরা হাঁটতাম কম, দৌড় দিতাম খালি, সে কাদাই হোক আর ধুলাই হোক। এভাবে একের দিন একের সময়। আবার অনেক সময় রাস্তাতে যেতে এক তেঁতুল গাছ ছিল এক মানুষের, তার তেঁতুল পেড়ে খেতাম। আবার অভিযোগ দিত বাবা মাকে যে এরা রাস্তায় যাওয়ার সময় আমাদের তেঁতুল গাছ থেকে তেঁতুল পড়ে, বা আম জামের গাছ ছিল তখন ওই সময়তে, এগুলো করতাম। খিদা লাগছে, দুটা ঢেল দিয়ে দুটা জাম পেড়ে খাচ্ছি আর দৌড়াচ্ছি। কারণ ওই সময় তো বাবা মা টাকা দিতে পারতো না। একটা টাকা দিলে পরে সেটা 4 দিন চালাতাম, কারণ এক শিকি একটা বরফের দাম 4 আনা। এখন তো আসলে 1 টাকা 2 টাকাতে কিছুই পাওয়া যায় না, কিন্তু ওই সময়তে আমরা 1 টাকা বা 2 টাকা 1 সপ্তাহ নিয়ে বেড়াতাম। তো এইভাবে আমরা স্কুল আসা যাওয়া করতাম, অনেক মজা লাগতো। আমাদের মধ্যে ঝগড়াও হতো, আবার একসাথে আমরা বসে একই জায়গায় আবার গরু চড়াতাম বিকাল করে। এরকম সময়টায় আসলে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে কেন মনে হলো যে পড়াশোনা করবেন না, বা কেন আসলে বন্ধ করতে হলো? এখানে একটা বিশাল একটা ব্যাপার আছে যেটা না বললে না। যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ালেখা করি, তখনই হঠাৎ করে আমার বাবা তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আচ্ছা। কোনো কথা আলোচনা ছাড়াই, যে একজনের বিয়ে দিতে হলে আগে আলোচনা হয় না, সবাইকে নিয়ে বসলো, তারপরে কখন বিয়ে দিবে এটা ঠিক করলো, এরকম তো আলোচনা হয়। তো আলোচনা ছাড়াই আমার সাথে আমার ক্লাসে পড়তো আমার বড় ভাই এবং আমার ছোট বোন, আমরা 3 ভাই বোন একই ক্লাসে ছিলাম। আচ্ছা। তো এই 3 ভাই বোনের মধ্যে আমার ছোট বোনটাও তো, তাকে তো বিয়ে দেওয়া দরকার, বা আমার বড় ভাই যেটা আছে তারও তো বিয়ে দেওয়া দরকার, কিন্তু তাদের বাদ দিয়ে আমার বিয়ে দিয়ে দেয় আমার আব্বা। আব্বার কথা আমি নাকচ করতে পারিনি, কারণ তার পছন্দের মেয়ের সাথে, মানে তার খুব ক্লোজ বন্ধু ছিলেন আমার শ্বশুর, যিনি বর্তমানে আছেন। খুব চলাফেরা ছিল। ওরা সারাদিন যাই করুক, ওদের দিনের মধ্যে 2 বা 3 বার দেখা হবে, বা একবার দেখা হয় লাগবে।
একই এলাকায় বাড়ি তো বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তো আর পড়ালেখার সামনে আগানোর ইচ্ছা হলো না, কারণ এদিকে তো সংসারে তো একটা করতে অভাব হচ্ছে, অবনটন হ্যাঁ। তো আছে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স কত, 15-16। এত অল্প বয়সে এমনিতেও মানে সাংসারিক আর্থিক সংকট রয়েছে। 1994 সালের হ্যাঁ। আমার বিয়ে, আচ্ছা 1/4/94। 1/4/94। হ্যাঁ। আচ্ছা এবং ঠিক 2 বছরের মাথায় আমি বাবা হই। আমার একটা ছেলে হয়, সে ছেলেটা আমার দুনিয়াতে নাই। 9 বছর 7 মাস বয়সে আমার ছেলেটা একটা দুর্ঘটনায় মারা গেছে। আচ্ছা। এরপরে আমার পরপর 3 মেয়ে হয়। আচ্ছা পরপর 3টা মেয়ে হয়। 3টা মেয়ের আমি বিয়ে দিয়ে দিছি। বড় মেয়ের ঘরে 3 ছেলে নাতি, মেজোটার 1 ছেলে, এবং ছোট যেটা এসএসসি পরে বিয়ে দিয়েছি এটার, তার হচ্ছে 1 ছেলে। সাংসারিক জীবনটা আপনার অনেক দ্রুতই আসলে এগিয়ে চলে গেছে। এসেছে। হ্যাঁ এবং কিন্তু লাবণ্য, লাস্ট একটা ছেলে হয়। সেই একটা ছেলেটার- বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের এমনিতে আর্থিক সংকট ছিল জি। পরিবারে, এর মধ্য দিয়ে আবার বিয়ে হয়ে গেল হ্যাঁ, আপনার, বিয়ে হয়ে গেল। নতুন একটা মানুষ যুক্ত হলো যুক্ত সংসারে। হলো। তো বিষয়টা তো আসলে কঠিন ছিল আপনাদের জন্য সবকিছু maintain তখনই তো করা। আমার বিয়ে হওয়ার আগে তো আমার পড়ালেখা চালানো কষ্ট ছিল। হ্যাঁ সেটাই। 3 ভাই বোনের খাতা কলম এই সেই, তারপর আবার আমার বিয়ে দিয়ে দিল, তখন আরেকজন আমা- মানুষ হ্যাঁ। যুক্ত হলো। তো মনটা আমার একটু মানে ভেঙে গেল। তখন আমি কাজের প্রতি মনোযোগ দিলাম, যে আমাকে এখন সংসার করতে হবে। তারপরে কিন্তু বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে বড় ভাই বা বোনের হ্যাঁ, বিয়ে না দিয়ে আমার মা আপনি কেন? আমার জিজ্ঞাসা করার সাহস হয় নাই। আমার মা মা জিজ্ঞাসা জিজ্ঞেস করেছিল। করেছিল, হ্যাঁ। তো মাকে বলেছিল এটা আমার ইচ্ছা, আমি দিব, আচ্ছা ওদেরও দিব, কিন্তু আমি এটা দিয়ে দিব। মনে করেন যে আজকে রাত্রে কথা হলো রাত 10টার সময়, কালকে বিয়ে সকালে, শুক্রবার দিন সকালবেলা বিয়ে। তখন গরুর গাড়িতে, আমাদের এলাকায় গরুর গাড়ির প্রচলন ছিল, প্রচুর গরু বাড়ি। একটা বিয়েতে 8টা 10টা 15টা 20টা, এমনকি আমার যে বড়টা মোহাম্মদ আলী, তার বিয়েতে 30টার অধিক গরু গাড়ি গেছিল। আচ্ছা আমার 1 বছর পরে বিয়ে হয়েছে আমার ভাইয়ের, ছোট বোনটার বিয়ে হয়েছে কিছুদিন পরে। তো সেই থেকে আমার একটা যখন বিয়ে দিয়ে দিল, তখন আমার কাজের প্রতি একটা আসলো যে আমার মানে কাজ তো এখন করতে হবে, পড়াশোনাটা করতে হবে। একেবারেই শেষ হয়ে গেল তখন। হ্যাঁ। আর আমাদের পরিবারের যিনি বড় ভাই, তিনি একটা ব্যবসার সাথে যুক্ত ছিলেন, স্টিলের হাঁড়ির ব্যবসা করতেন। আচ্ছা উনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করে আমাদেরকে যতদূর পেরেছেন আগিয়েছেন। কারণ উনি, এখন তো স্টিলের হাঁড়ির ব্যবসা আর ওইভাবে নাই গ্রামগঞ্জে, কিন্তু আগে ব্যবসা ছিল ঘাড়ে বাউং, যেটাকে বলি আমরা গ্রামের ভাষায়। জি 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 দুই দিকে 2টা বড় বড় হ্যাঁ 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 হাঁড়ির ঝুলাই নিয়ে ব্যবসা করতাম। তো আসলে ওই দিনকার কথাগুলো কেন বারবার বলছি, যে না, এই কষ্টের আপনি যে কথাগুলো সময় ভুলতে কথা পারি না। ওই বলছেন- সময়তে যে আমরা কষ্ট করেছি, জি সারাদিন শেষে একবার খেতে পেয়েছি। আর্থিক সংকটের যে সময়গুলো, যেগুলো আসলে আপনি পার করে এসেছেন, যে সংগ্রাম, অফ ক্যামেরায় যখন বলছিলেন আমরাও আসলে ভীষণ আবেগে আপ্লুত হচ্ছিলাম। তারপরে আপনি খুব অল্প বয়সেই বিয়ে করার পরে আবার তো একটা বিশাল দায়িত্ব আপনার কাঁধে এসে পড়লো, যেহেতু বিয়ে করেছিলেন। তারপর আপনি মোটর সাইকেল সারাইয়ের কাজ শেখা শুরু করলেন। সেই সময়টা থেকে আমরা একটু আসি। জি, ওই সময়তে আসলে আমরা যখন মানুষের শ্রম দিতাম, তখন ওই 15 টাকা 20 টাকা জি সারাদিনে, আচ্ছা। সারাদিনে। তো নতুন কিছু শেখার জন্য আমি ছটফট করতাম যে কি করব। আচ্ছা, আচ্ছা। তো ওই সময়তে আমাদের এলাকায় আছে শ্যালো মেশিন চালিত হাল বোয়ার যন্ত্র, যেটাকে আমরা পাওয়ার টিলার বলি। আচ্ছা তো এই পাওয়ার টিলার কাজ শিখি আমি, এবং সেটাতে আমি যুক্ত হই। তখন আমি দেখা গেল যে সারাদিনে 100-150 টাকা আয় করতে পারতাম। ওই সময়তে খুব পরিশ্রম করতাম। সেই পরিশ্রম আমি একটানা 6 থেকে 7 বছর করছি। আচ্ছা। সেই পরিশ্রমে যে কষ্ট, সেটা আজকে আমি বুঝতে পারি। হাড়ে হাড়ে ব্যথা করে আমার শরীর, আচ্ছা। প্রত্যেকটা অংশ আমার, মানে ট্রলির যে একটা ঝাঁকুনি, সেটাতে যারা এই কাজ করে তারাই জানবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। তো কষ্টের দিনগুলোর কথা মনে করেই কিন্তু সামনে এগিয়ে যাওয়া। নিশ্চয়ই। এই আজকে যে আমি যে ভারসাম্যহীন মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে আসি, খাবার খাওয়াই, পরিষ্কার করি, তাদের পরিবার খুঁজি, সেদিনের কথা আমার মনে আছে, আমি ভুলতে পারি না। যখন মাকে বলতাম যে মা খিদা লেগেছে, তখন মা বলতো যে ঘরে চাউল নাই, তোর বাবা আসুক, চাউল নিয়ে আসুক, ভাত রান্না করছি, তারপর দিছি। অনেক সময় খাবার খাবো এ আশায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি, রাত্রি 9টা 10টা বাজছে, ওই সময়তে মা খাবার খাওয়াইছে উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে। তো সেই দিনের কথাগুলো আসলে কখনো ভুলবো না।
আসলে আপনি এত অভাব অনটনের মধ্যেও কিন্তু মানুষকে নিয়ে ভেবেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনি বলছিলেন যে আপনার পরিবার খুব মানবিক ছিল, আশেপাশে কেউ গেলে তাকে এত অভাব অনটনের মধ্যে দিয়ে খাওয়াতো। জি। এই বিষয়গুলোই হয়তো বা আপনাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেছে পরবর্তী সময়। আমরা স্বচক্ষে দেখেছি, আমার আব্বাকে আমরা একটা দোকানে মানে দোকান দিয়েছিলাম, দোকানে বসে রাখতাম আব্বাকে, যেন এদিক ওদিক যে সময়টা না কাটে, দোকানে থাকলে বয়স্ক মানুষ সময়টা কাটবে। তো দোকানে দুপুরবেলা খাবার দিতে যেতাম। তো দেখছি যে একজন রাস্তাতে মানুষ চলে এসে ওকে বলছে, এই ভাই এদিকে আসেন, ডাক দিছে। ডাক দেওয়ার পর বলছে, খাওয়া দাওয়া করেছেন, বসেন। আব্বা খাইতো খুব কম, অল্প একটু ভাত নিয়ে দিতাম, ওরই মধ্যে অর্ধেক ভাত যে কোনো একদিন প্রতিদিন একজন মানুষকে পথচারীকে খাওয়াইতো। সেটাও তো দেখে আসলে আমি কিছুটা শিখলাম যে, এবং মানুষের কখনো যদি কোনো ক্ষতি অজান্তে করে দেই, তাহলে সেটা যদি জানতে পারতো তাহলে বকাবকি করতো, অনেক শাসন করতো যে এটা করা যাবে না। মানুষের ভালোর জন্য যতটুকু পারবা করবা, কিন্তু ক্ষতি করবা না। তারপর আপনি মোটরসাইকেল সারাইয়ের কাজ এটা কত বছর করলেন? তারপরে এই পাওয়ার টিলার থেকে আমার কর্মজীবন শুরু, এবং তারপরে আমি মোটরসাইকেল, পুরাতন গাড়ি কিনতাম, বিক্রি করতাম। আচ্ছা, এটা থেকে কিছু কাজ শিখছি। আর আমি মূলত গত 16 বছর যাবত এই অটো, যে ব্যাটারি চালিত অটো গাড়ি, এটার আমি মেকানিক্স পেশায় নিযুক্ত আছি। আচ্ছা, এটা হচ্ছে আমার বর্তমানে আছে এখনো, সেটা আমি করি। মানে ব্যাটারির যে ভালো একজন দক্ষ মিস্ত্রি আমি, এটা আমার এলাকায় সবাই জানে। আচ্ছা, মানে ব্যাটারি চালিত রিকশা যেগুলো আমরা দেখি, এমনকি বিভাগীয় পর্যায়ে আমি একজন ভালো মিস্ত্রি, এটা আমার গর্বের বিষয়। আমি এই কাজটা শিখছি খুব যত্ন করে, এবং আমি আরো অনেককে। এটা কি কাজ করতে করতে শেখা হলো নাকি কোনো জায়গায়? আচ্ছা, করতে করতেই হঠাৎ কি মনে হলো, আমি ওই গাড়ি চালাতাম, বিভিন্ন রকম পাওয়ার টলি চালাতাম, ভোটভটি চালাতাম, আমি ট্রাকে কাজ করছি, বাসে কাজ করছি, এরকম বিভিন্ন জায়গায় কাজ করতে করতে আমার এই কাজে লাস্টে আমি চলে আসলাম 2009 সালে। আচ্ছা, 2009 সালে যখন এই কাজে যুক্ত হলাম, তখন আমি এই কাজ থেকে ভালো একটা আয় পেতে লাগলাম, এবং এটা ভালো, মানে আস্তে আস্তে অটো রিক্সা তো এখন প্রচুর, হাজার হাজার, তখন 200-100 ছিল। আস্তে আস্তে বাড়তে বাড়তে এটার সংখ্যা অনেক বাড়ছে, এবং কাজের চাহিদাও বাড়ছে, এবং মেকারের চাহিদা খুব। তো এই কাজটা আমি খুব ভালো জানি, এবং আমি আরো প্রায় 50 থেকে 60 জন উঠতি বয়সের ছেলেদেরকে আমি শিখাইছি। তারা এখন এই কর্ম করে মাস গেলে 40-50 হাজার টাকা আয় করছে, তাদের সংসার নিয়ে ভালো চলছে। কিন্তু তার আগে, বেশ অনেক বছর আগে, 1999 দিকে যে একটা নিজের দোকান দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সে বিষয়ে একটু শুনবো। আসলে দোকান ওই সময়তে যে আমার পরিকল্পনা ছিল, কিন্তু অর্থের কারণে আমি, সেটাও কি মোবাইল মোটরসাইকেল সারানোর? মোটরসাইকেল না, সেটা আমার একটা মুদিখানা দোকানের ছিল। তো সেই দোকানটাতেই আমরা 2-3 ভাই মিলে আমার আব্বাকে বসাইছিলাম। আচ্ছা, আব্বা সকাল হলে চা খেতে যেত 2 কিলো হাঁটে, আচ্ছা, আবার বিকাল হলে আবার হাঁটতো ওই জায়গাতে। তো এত দূর হাঁটবার যাবে তা না করে আব্বাকে একটা ছোট্ট দোকান করে দেয়, এই বিড়ি সিগারেট, হ্যাঁ, বাড়ির পাশেই। তো ওই রোড হলো, নতুন রোড হলো তখন। একটা রোডের আমরা দেখা পেলাম 1996-97। আচ্ছা, একটা রোডের দেখা পেলাম। এই রোডটার ধারে একটা ছোট্ট বাজার করে দিলাম সুন্দর করে, আরো অনেকে বাজার করলো, এখানে আব্বা থাকতো। আচ্ছা, তো তারপরে আমি বিভিন্ন কাজে থাকতে থাকতে আমি বাইরে দোকান করলাম, এই যে চাঁপাইনবাবগঞ্জ শহরে 2009 সালে। এটা মুদি দোকান না, এটা হচ্ছে এই যে অটো গাড়ি। সেখানে 5 বছর থাকার পরে দোকানটা আমি আরো আগে নিলাম আমার এলাকায়, রোহানপুর কলেজ মোড়ে। আচ্ছা, সেখানে 5 বছর থাকলাম। তারপরে যখন এই যে করোনার সময় ব্যবসা একেবারে টোটাল বন্ধ হয়ে গেল, তখন নিয়ে চলে আসলাম আমার বাড়ির পাশে গোলাবাড়ি রেল স্টেশনে। আচ্ছা, আর এখানে দোকান নিয়ে আসাতেই যখন আমি দোকানে বসে থাকি, আমি কিন্তু বিভিন্ন রকম ওয়েল্ডিং এর কাজ জানি। এই যে গ্রিল বলেন, আমরা বলেন, সেই প্রসঙ্গে আমরা আসবো। তার আগে 2000 সালে আপনার জীবনে একটা ঘটনা ঘটেছিল গোলাবাড়ি রেল লাইনে, যেটা আপনার জীবন বদলে দিয়েছে, বা মানবিক কাজ করার ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করেছে। এই কাজে আসার মূল কারণ হচ্ছে যে আমি যখন দোকানে বের হচ্ছি সকালে বাড়ি থেকে, আমার বাড়ি আর রেল লাইন কিন্তু পাশাপাশি একেবারে, তখন ট্রেন থেকে দেখলাম যে একটা 17-18 বছর একটা ছেলেকে কে বা কাহারা ভিতর থেকে ধাক্কা মারে ফেলে দিল। সে ছেলেটা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। একটা 16-17-18 বছরের একটা ছেলে উলঙ্গ অবস্থায় দেখলে এটা কার না খারাপ লাগবে বলেন? নিশ্চয়ই। তো ট্রেন থেকে কারা ফেলেছে তাদেরকে দেখতে পাই নাই। যখন আমি দেখলাম যে সে পড়ার পরে এই জায়গার হেঁটুতে সে ওই যে প্ল্যাটফর্মে পড়ছে, তো চোট লাগছে, কিন্তু রক্ত বের হতে লেগেছে। তা আমি তাড়াতাড়ি করে আমার ওয়াইফকে বললাম যে তুমি চট করে আমার হচ্ছে একটা প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে আসো। ও দৌড় দিয়ে বাড়ি গেছে, ও কিন্তু দেখেছে
যে একটা আচ্ছা। ছেলে উলঙ্গ অবস্থায় আছে। ও আর কোনো প্রশ্ন করে নাই, ঘরে যে আমার একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়ে আসছে আর একটা গামছা নিয়ে আসছে। আমি ওই ছেলেটার শরীরটা ভিজা ছিল অনেকটা, তখন বর্ষার শেষের পথে এই ঘটনাটা। তা আমি ছেলেটাকে শরীর হাতটা মুছাই দিয়ে পোশাকটা পরালাম, পরার পরে আমি ওরা বসাইলাম এরকম একটা চেয়ার টেবিলে, খাবার খাওয়াইলাম কিছু। খাবারটা খাওয়ার পরে ওর পরিবারটা আমি খুঁজে পেলাম না, কারণ তখন আমি পরিবারকে আমরা খুঁজতে হয় এটা আমি কিছুই জানি না। শুধু ফেসবুক চালাতাম, তখন একটা আচ্ছা। পোস্ট করলাম যে এই ছেলেটার পরিবার আমরা খুঁজছি। তো ছেলেটাকে আমি রাখতে পারি নাই, পরবর্তী ট্রেনে আবার আমি উঠাই দেই। আচ্ছা তো সেই থেকে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো যে এই ছেলেটা তো কাউরি পরিবারের, তার তো মা বাবা আছে। জি। তো এরকম যখনই যে বাজারে যাই দেখি যে দুই একটা এরকম ভারসাম্যহীন লোক পড়ে রয়েছে, কারি পোশাক আছে কারি পোশাক নেই, কারি মাথায় অনেকগুলো এটা জট কত লেগে থাকে। সালের কথা স্যার? এটা আপনার 19 সালের ঘটনা। 2019। হ্যাঁ 2019 সালে। 2019 সালের কথা। হ্যাঁ 2019 আচ্ছা। সালে। এটা কি পরবর্তীতে স্যারের প্রথম ঘটনা একদম? হ্যাঁ, প্রথম এই ঘটনা। ছেলেটাকে দিয়ে হচ্ছে আমার এই মানবিক মানবিক কাজে সূচনা। আসা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এরপরে ওই সময়তে আমি আমাদের যখন পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে নাম হচ্ছে রেণু খাতুন, সেই মেয়েটার একটা পা ছিল না এখান থেকে, জন্ম থেকে আচ্ছা এই জায়গা থেকে পাটা ছিল না। তো ওকে দেখতাম যে একটা কাঠের লাঠিতে ভর দিয়ে স্কুল যাচ্ছে। তো আমি একদিন ওকে দাঁড় করে বললাম যে তুমি দাঁড়াও, তোমার নাম কি? বলে রেণু। তোমার বাবার নাম কি? বাবা মায়ের নাম বলো, ঠিকানা বললো। আমি বললাম তোমার যদি একটা পাও লাগাই দেয় আমি প্লাস্টিকের, তাহলে কেমন হয়? কয় ভালো হবে আঙ্কেল। তা আমি পাউটা লাগাই দিব কিভাবে সেটাও জানি না, কিন্তু ওকে আমি কথা দিয়ে দিলাম যে ঠিক আছে তোমার একটা পা হবে। আচ্ছা। দেখেন আমার মনের এমন একটা জোর ছিল যে কিভাবে আমি সহায়তা পাবো বা কার কাছ থেকে পাওটা লাগাবো। আমি জানতাম যে একটা পাও লাগাতে তখন 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। আচ্ছা। তো হঠাৎ করে একদিন মোবাইলে দেখি মানবিক শওকত স্যারকে, যিনি চট্টগ্রাম থেকে কাজ করেন, উনি একজন পুলিশের চাকরি করতেন। জি জি। তো ওনার ভিডিও দেখলাম যে উনি কৃত্রিম পা লাগিয়ে দেয়। তার সাথে আমি যোগাযোগ শুরু করলাম, নাম্বার পাই না, যাই হোক যেভাবে হোক নাম্বার বের করে আমি ফোন দিলাম যে স্যার আমাকে একটা মেয়ের পা লাগিয়ে দিতে হবে। তো ছবি পাঠালাম, দেখলো। দেখার পরে মোটামুটি 1 বছর অপেক্ষায় থাকলাম। এটা আচ্ছা। মানে পাও লাগিয়ে দিবে, হ্যাঁ। আমি আসলে আর সেভাবে যোগাযোগ করতে পারছি না বা আমাকেও ডাকছে না, কিন্তু দিবেন এবং দিয়েছেন। লাস্ট 2020 সালের শেষের দিকে পাও লাগিয়ে দিয়েছেন, ওটা সহ এ পর্যন্ত 12 জনের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছেন। এই যে তার পাটা মানে আর্টিফিশিয়াল যে পা এটা লাগিয়ে দেওয়া হলো, তার অনুভূতিটা আসলে কেমন তার অনুভূতিটা দেখেছিলেন? আসলে বলে বুঝাতে পারছি না, আমার নিজেরটাই বলে বুঝাতে পারছি না। সে এত খুশি, তার পরিবার এত খুশি। একজন গরিব ফ্যামিলির মেয়ে, সে কলেজ পর্যন্ত লেখাপড়া করছে, কলেজে যাওয়ার পরে তার বিয়ে শাদী হয়ে গেছে, সে এখন সংসারী এবং ওই পাওটা এখনো ব্যবহার ওই করে। কৃত্রিম পা পা করতে খরচ কেমন পড়তো? খরচ পড়তো 40-50 হাজার টাকা, আচ্ছা। কিন্তু এটা অর্ধেক টাকা চট্টগ্রামের যে মানবিক, হসপিটালটাই হ্যাঁ। দিত, আচ্ছা, হ্যাঁ। অর্ধেক টাকা দিত মানবিক শওকত স্যার। আচ্ছা। আর অর্ধেক টাকা ওই মেডিকেল বহন করতো, যেটা আমাদের বাংলাদেশে 13টা প্রতিষ্ঠান আছে সিআর, বাহ। বাহ আমাদের ঢাকা সহ রাজশাহী সহ মোট 13টা, এটা বিদেশি একটা প্রতিষ্ঠান। জি। তো মানবিক শওকত স্যারের অনুকরণেই কিন্তু আমি আজকে এত দূর পর্যন্ত আসা। সত্যি কথাটা বলি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি অবশ্যই। কিভাবে মানুষ নিয়ে কাজ করব তার কাজগুলো দেখতাম। উনি পুলিশের চাকরি করা অবস্থায় বিকালবেলা যখন ডিউটি শেষ হতো, তখন কয়েকজন একত্রিত পুলিশ বের হয়ে কিছু এই ট্রিটমেন্টের সামগ্রী, যেগুলা ব্যান্ডেজ করতে বা জি। পোকা খসাইতে যেগুলা ব্যবহার হয়, সেগুলা নিয়ে উনি করতেন। তা আমার কাছে কথা হলো যে উনি সরকারি চাকরির পাশাপাশি দিয়ে এটা করতে পারে। তা আমি তো কারো চাকরি করছি না, আমি নিজের ব্যবসা করি, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই। আমি ব্যবসায় 2 ঘন্টা সময় কম দিলাম, 3 ঘন্টা কম দিলাম, কিন্তু ও তো ডিউটি করা লাগবে, 8 ঘন্টা বা 12 ঘন্টা তো ডিউটি করা লাগবে, তারপরে এই কাজটা করতে আমরা হবে। যদি ভুল না করে থাকি, স্যার আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন বেশ অনেক বছর জি, আমি আগে। দেখেছি, অনুষ্ঠান দেখেছি এবং অনেক মানবিক শওকত স্যার অনেক একজন ভালো মানুষ। আমি এই পর্যন্ত তার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং তাকে আমি মানবিক গুরু হিসেবে মানি। আমি যতদিন বাঁচবো তাকে আমি গুরু হিসেবে শ্রদ্ধা যতটুকু করতে পারবো চেষ্টা করব, করে যাবো ইনশাআল্লাহ। আসলে মানবিকতাই স্যার মানবিকতাটাকে ছড়িয়ে দেয়, ভালো কাজ আসলে ভালো কাজকে উৎসাহিত করে। ঠিক আছে, সঠিক। এই যে আপনি আসলে এত খারাপ সময়ের মধ্য দিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে নিয়ে চিন্তা করেছেন, আসলে আপনার মনের মধ্যে কি কাজ করে একটু জানতে চাই। কারণ আপনি কিন্তু আর 5টা মানুষের মতো নন, আপনি অনন্য একজন মানবিক মানুষ। হ্যাঁ, আমাদের সমাজে তো অনেক মানুষ রয়েছে যাদের আসলে আর্থিক সামর্থ্য রয়েছে, কিন্তু তারা মানুষের পাশে দাঁড়ায় না, চিন্তা করে না। তাহলে আমি আপনার মনের মধ্যে আসলে কি একটু কাজ পিছনে করে? যাই আবার। অবশ্যই। যখন আমি করোনাকালীন সময়ে যখন দোকানপাট বন্ধ, তখন দেখি যে 2 জন 1 জন করে মানুষ আসতে থাকে।
আসতে থাকে, তো তারা অনেকে কথা বলতে পারে না, ইশারা করে খাবার চাই। আচ্ছা তো একজন দুইজন করে খাবার দিতে 3 থেকে 4 দিনের মধ্যে আমার কাছে লোক জমা হয় 7 থেকে 8 জন, আচ্ছা যাদেরকে আমার দোকানের বারান্দায় ঘুমাতে দেয়। হুম। পরে দেখলাম যে এই লোকগুলা বারান্দায় থাকে, সকালে উঠে কিন্তু চলে যায়। আর আমি ফেসবুকে এটা পোস্ট করতে থাকি যে তাদের পরিবার খুঁজছি। আমি জানতামও না তখন কেমন পরিবার খুঁজে বের করতে হবে, শুধু ফেসবুকে একটা পোস্ট করে দিতাম, কিন্তু সেইভাবে কিন্তু পরিবার পাওয়া সম্ভব ছিল না। তো পরবর্তীতে যখন 999-এ কল দিতাম যে অমুক থানার নাম্বার দেন, সেখানে একটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। অনেক সময় আমাকে পার করতো, পুলিশেরা অনেক কৈফত নিত, কেন নাম্বার নেবেন ওই থানার বা এসে এরকম। তো তখন আমি সাথে সাথে আমার দোকানের পাশে আরো 3টা ঘর ভাড়া নেই আচ্ছা। এই লোকগুলাকে ভিতরে রাখার জন্য। রাত্রেবেলা তালা মেরে রাখি, রাত্রেবেলা ঘরে আটকায় রাখি, যাতে সকালে আমি তাদেরকে পাই, তাদের পরিবারকে যেন বুঝ দিতে পারি। কারণ আমি একজন মানুষ বারান্দায় রেখে গেলাম, আমি ফেসবুকে পোস্ট করেছি, আমি পোস্টের মাধ্যমে একজন পরিবার পেয়ে গেছি। সকালে আমি ঘুম থেকে এসে দেখি ওই লোকটা নাই। তখন তার পরিবার লোক বলে যে ভাই আমার লোকটা কই? তাই আমি বললাম সকালে দেখি নাই, সে চলে এরকম গেছে। কি কখনো হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। তখন আমি তাদেরকে রাত্রেবেলা ওই ঘর ভাড়া নিলাম, দোকান তালা মেরে রাখতাম। সেখানে একটা সমস্যা, রাত্রেবেলা ঘরে প্রস্রাব করে তো পায়খানা করে দিত, 3-4টা লোক একসাথে রাখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানে একটা অনেক মানে তাদেরকে পরিষ্কার করতে করতে আমার দুপুর হইত সকাল থেকে। আপনি একাই করতেন এগুলো? হ্যাঁ, এগুলো নাকি একাই আর- করতাম। পরবর্তীতে আমি কিছু সদস্য যুক্ত করি, সেটা তো কিন্তু পরে। কাজগুলো আমি নিজে করতাম। কাজগুলো আমি নিজে করতাম, সদস্যরা ছিল শুধু লোক উঠিয়ে আনার ক্ষেত্রে। রাস্তা থেকে যখন একটা লোককে আনতে হবে, একটা ভারসাম্যহীন মানুষকে 3-4 জন লোক ছাড়া কভার করা যেত না। আচ্ছা, আপনার ক্ষেত্রে কি হতো? আপনি তাদেরকে কিভাবে নিতেন বাসায়? বাসায় প্রথমে নিতাম না, যে দোকান ঘরে রাখতাম। আচ্ছা। পরবর্তীতে দোকান ঘর কিন্তু প্রথম খাবারগুলো থেকে- কিন্তু আমার বাড়ি থেকে আসতো। আচ্ছা। বাড়ি থেকে রান্না করে আমার ওয়াইফ খাবারগুলো রান্না করে দিত, এবং যে মেয়েগুলো পেতাম আমরা তখনই, সেগুলো কিন্তু পরিষ্কার কাজ আমার স্ত্রী করতো। মানে উনি মেয়েগুলো পরিষ্কার করতো আর আমি করতাম ছেলেদেরকে। আচ্ছা, মেয়েদের তো কাজগুলো তখন তিনি আমাদের করতেন। আমাদের পানির সুবিধা ছিল না ওই সময়তে। 2020 সালে আমার নিজের বাড়ির একটা পানি খাওয়ার পাম্প ছিল না বা টিউবওয়েল ছিল না। আমরা একটা পুকুরে গোসল করাতাম, বা বাড়ির মধ্যে আঙ্গিনায় তাকে মেয়েটাকে দিয়ে দিলাম আর বাইরে থেকে দরজা লাগাই দিলাম। মানে ওটাই মনে করেন যে গোসলখানা, ওটাই বাথরুম, ওটাই সব। আপনার নিজের আর্থিক সংকট রয়েছে, জি। কিন্তু এর মধ্যে দিয়েও আপনি আসলে সহযোগিতা করছেন। পরিবারের মানুষ ব্যাপারটাকে আসলে কিভাবে দেখতো? পরিবার প্রথমে আসলে ভালোভাবে নিত না। হুম। এই পাগল নিয়ে চলে আসছে, তারা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, বা এরা মারছে। তখন থেকে কিন্তু আমি মার খাওয়া শুরু করছি। এ পর্যন্ত আমি অনেকবার মার খেয়েছি। আচ্ছা আমি মেডিকেলে 2-1 ভর্তি ছিলাম, আহত হয়ে। এই যে কিছুদিন আগে আমার এই আঙ্গুল ভেঙে দিয়েছিল, গত ঈদের, কোরবানি ঈদের আগের দিন বিশেষ করে বিকালবেলা যারা মানসিক ভারসাম্য জি। ওরা এই ধরনের আচরণ করে। আঘাত করছিল। 3-4 জন ছিলাম, তারপরে মারছিল এই আঙ্গুল। আমি 2 মাস আমার গলায় হাতটা বেঁধেছিলাম, তারপর কিন্তু কাজ বন্ধ করে বাম হাত দিয়ে কাজ করতাম। এত কিছু হওয়ার পরেও আমি একদিনের জন্য বা একটা মিনিটের জন্য আমি এদের থেকে দূরে সরতাম না। আমার যখন নাম্বার ছড়িয়ে গেল, তখন আমাদের জেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আমাকে ফোন দেয় এখনো, যে ভাই এখানে আসেন, একটা পাগল আছে, এখানে আসেন, একটা পাগলি রয়েছে, এখানে একটা অসুস্থ মানুষ পড়ে রয়েছে। আমাদের থানার পুলিশ, মানে আপনি বিশ্বাসটা তৈরি করতে জি, পেরেছিলেন। বিশ্বাসটা আমি ওই জায়গাটা কিন্তু তৈরি করতে কিন্তু পেরেছি। প্রথম দিকে তো নিশ্চয় সমাজও এটা ভালোভাবে না নেয়। না না, অনেকে একটা মানুষ ধরতে গেলে বলতো কি যে ও উদ্দেশ্য যাবে না, আছে, ওরা অন্য জোর কোনো করে কেন উদ্দেশ্য নিচ্ছে, আছে। জোর করে ওরা নিয়ে যে কি করবেন, ও আপনার কে হয়। এভাবে ভাবতো। অনেকে আমার উপরে হামলাও করছে। যাদের নিয়ে কাজ করেন বেশিরভাগই তো আসলে মানসিক ভারসাম্যহীন, যারা তাদের জি। পরিবারের কাছে যেতে পারছে না, জি। এবং অনেক ক্ষেত্রে তো আসলে পরিবারও তাদেরকে বের করে দিচ্ছে বাড়ি থেকে। বের করে এই ধরনের ঘটনাও আসলে আপনি প্রতিনিয়ত অনেক, ফেস অনেক। করছেন। এই কাজে না আসলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা আপনজনকে হারিয়ে হাহাকার করে, আবার আপনজনকে পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দেয়। এগুলো বলতে গেলে দুটো আসলে অনেক চিত্রই সময়ের দেখেছেন ব্যাপার। আপনি, আমি হ্যাঁ। দেখেছি নিজের ভাইকে রাস্তায় ছেড়ে দিয়েছে, তাকে নিবে না। আবার অন্য একজন ভাই তার ভাইকে খোঁজার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দিন রাত। এগুলো অনেক অভিজ্ঞতা হয়েছে এই কাজে আসার পরে। তো আসলে যারা ভারসাম্যহীন মানুষ, তারা এই যে বছর পর বছর রাস্তা রাস্তায় ঘুরে, যদি আমরা একটু সচেতন হই। আমি কিন্তু অনেক মানুষের সাড়া পেয়েছি সারা বাংলাদেশ থেকে। আমি চেয়েছিলাম একটা প্রোগ্রামের মাধ্যমে, ঢাকা এফএম-এর মাধ্যমে, যে আমার প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে আমার কিছু বন্ধু চাই, মানবিক কর্মী চাই আমার মতো। আচ্ছা। তো আমাকে সাড়া দিয়েছিল, আমি নাম্বারটা ওপেন করেছিলাম, তো কয়েক হাজার মানুষ 24 ঘন্টার মধ্যে সাড়া দেয়। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এক ভারসাম্যহীন মানুষ পড়ে থাকলে এখন আমার কাছে মেসেজ আসে, বাহ। বা কাউরি মা বোন ভাই বাবা হারিয়ে গেলে আপনাকে সে জানানো। আমার কাছে মেসেজটা আছে। রাত থেকে অন্তত 8-10টা মেসেজ আমার অলরেডি জমা হয়ে গেছে। আমি রিপ্লাই করতে পারছিলাম না সময়ের অভাবে, যেহেতু অনেক ক্লান্ত ছিলাম। তো
এই জায়গাটা আসলে তৈরি করতে হয়েছে। আমি বিশ্বাসের জায়গাটা এতদিন পর্যন্ত ধরে রেখেছি, আগামীতেও আমি এটা যারা আমাকে ভালোবাসে, যারা আস্থাটা সম্মান করে, থাকবে, হ্যাঁ। তাদের সম্মানটা আমি যেন রক্ষা করতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে সেই কামনা করছি, যেন আমি তাদের সম্মান যেন আমি ধরে রাখতে পারি, কখনো যেন কোনো কেলেঙ্কারিতে না পড়ি আমি। জি। কারণ এগুলো নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, নামে বেনামে, যেটা সবাই জানে। আপনার ক্ষেত্রে আশ্রয় কেন্দ্রটা কবে আসলে আপনি সবভাবে তৈরি করতে পারলেন? তো যখন আমি এই দোকান ঘরে ভাড়া নিয়ে রাত্রে তাদেরকে তালা বন্ধ করতাম, প্রস্রাব পায়খানা করে দিত, তখন আমি আবেদন করি যে কেউ যদি কোনো হৃদয়বান মানুষ যদি একটু হেল্প করতো, তাহলে এদের জন্য অন্তত টিন সেট হলে যেন আমি 2-3টা ঘর বানাতে পারি। আচ্ছা। তো হঠাৎ করে একদিন এক ভদ্র এক বৃদ্ধা মহিলা চলে আসে আমার কাছে, যিনি আমার মায়ের মতো। তো এসে বললো যে আমি তোমাকে কিছু হেল্প করব। রাজশাহী থেকে উনি আসেন, উনি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর পরিবার। তো আসার পরে উনি একেবারে 2,10,000 টাকা সহায়তা করে। আচ্ছা, তার সহায়তার টাকা দিয়ে আমি আমার বাড়ির পাশে যে আমের গাছগুলো ছিল 6-7টা, সেগুলা দিনের দিন কেটে ফেলে ওখানে আমি ঘর নির্মাণ শুরু করি। এবং তার সহায়তার টাকা দিয়ে আমি 4টা টিন সেট ঘর নির্মাণ, তারপরে বাথরুম, গোসলখানা, এগুলো সব কিছু রেডি করি, এবং আমার একটা বসার জায়গাও রেডি করি। কিন্তু কিছু অর্থ আর মানে কুলাই না, আচ্ছা। কাজ করতে করতে যে টাকা দিয়েছিল সে থেকে শেষ হয়ে খরচ গেছে। বেশি হয়ে গেল, কিন্তু আর করতে পারছিলাম না। করতে পারিনি। পরে 2022-এ শুরু করি, আর 24-এর প্রথম দিকে আরো 2-3 জন হৃদয়বান মানুষের সহায়তায় ঘরগুলো আমি সম্পূর্ণ, মাইঝা বলেন, বাথরুম, গোসলখানা সব ক্লিয়ার করি, এবং বর্তমানে সেখানেই আমি এই যে 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত লোক রাখতে পারি। রেগুলার কিন্তু 5-6 জন থাকেই। আচ্ছা। এখন এই ঘর করার পরে যেটা আমার যেটা অভিজ্ঞতা আসলো, যে আসলে টিন সেট ঘরে কিন্তু পাগল মানুষ রাখা যাবে না। আচ্ছা, কেন? ওরা ভারসাম্য মানুষ, লাথি মারে, টিন এদিক দিয়ে ফাড়ে দেয়, এমন করে লাথি মারে, কিল মারে, ঘুষি মারে, ওর নিজের হাত পা কেটে গেল, কিন্তু ও টিন ফাড়ে পালিয়ে যাবে রাতের বেলা। হ্যাঁ। এরকম হয়েছে অনেক, আচ্ছা আচ্ছা। পালিয়ে গেছে। এখন আমি তো সারাদিন ক্লান্ত থাকি, তাদের পিছনে সেবা যত্নে, রাত্রেবেলা একটু ঘুমাবো, রাত্রি 2টা-2টার সময় দেখি যে একটা লোক নাই, 5-6 জনের মধ্যে যে একটু বেশি ভারসাম্যহীন সে পালিয়ে গেছে। আচ্ছা। এখন এই জায়গাতে এসে আমার চিন্তা ভাবনা হলো যে এই লোকগুলাকে আমি আটকায় রাখবো কেমনে। এখন পাকা ঘর করতে হলে তো অনেক টাকার ব্যাপার আছে, আমি তো সেই টাকা তো আমার কাছে নাই। জি। আমি তখন শুরু করি যখন, তখন আমার ব্যবসা ছিল রানিং, তখন আমার 10-15 লক্ষ টাকার ব্যবসা চলে। সেই টাকাগুলো আস্তে আস্তে এদের পিছনে খরচ করতে করতে আমি এখন শেষ। এখন আমি অন্যের কাছ থেকে সহায়তা পাইলে আমি খরচ করতে পারি, তাছাড়া পারি না, এমন একটা পর্যায়ে চলে আসছি। যেটা সঠিক কথা সেটাই কিন্তু আমি বলছি। জি জি। এখানে আমার তো আর গর্ব করার কিছু নাই। না, আমার শুরু থেকে এই পর্যন্ত আমি যা করেছি সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করছি নিজের অর্থে, জি। নিজের ইয়েতে। এখন আমি এই মানুষ রাস্তা থেকে নিয়ে আসি, তারা যে মারপিট করে একে অপরের সাথে, বা আমার সাথে মারপিট করে, খাবার খেতে খেতে উঠে দৌড় দেয়। গত কয়েকদিন আগের ঘটনা, খাবার খাচ্ছে, আমি একটু সাইডে দাঁড়িয়ে রয়েছি, একজন উঠে দৌড় দিয়েছে, নরসিংদীর একটা মেয়ে। পরিবার নিতে চায় না, কেন নিতে চায় না? এগুলো আমরা অনেক খুঁটিনাটি করে, পরিবার নিতে না চাইলে আপনারা কি করেন? পরিবার নিতে না চাইলে বর্তমানে আমরা যেটা করি যে হয় তার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি নিজের অর্থায়নে, যদি না পারি, সে অর্থ যদি ম্যানেজ করতে না পারি কাউরি কাছ থেকে, বা নিজেরও নাই, তখন আমার বাড়ির সামনে ট্রেন, আমি ট্রেনে উঠাই দিই। আচ্ছা। কিন্তু এটা তো আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কেন? যে একটা 18-20 বছরের যুবতী মেয়েকে তার পরিবার নিল না, তাকে আমাদের উচিত ছিল সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক তাকে পুনর্বাসন করা, কিন্তু সেটা আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে। জি। তো আমি চাইছি, আমার যেটা পরিকল্পনা আছে, যে এই মানুষগুলোকে রাস্তায় ছাড়তে না হয়, আর যাদের পরিবার খোঁজ পাবো না টোটালি, 1 মাস, 2 মাস, 6 মাস, একজন আছে আমার কাছে প্রায় 1.5 বছর হয়ে গেল, আচ্ছা। একটা ছেলে আছে, তার পরিবারে এখনো সন্ধান পাইনি, অথচ কাউকে রাস্তা থেকে নিয়ে আসতে আসতে 10 মিনিটের মধ্যে পরিবার পেয়ে যাচ্ছি। আচ্ছা। তো যার পরিবার পাচ্ছি না, তাকে আমরা রাস্তায় ছেড়ে দিচ্ছি, তাহলে তাকে যেন রাস্তায় ছাড়তে না হয়। আর আমরা চাইছি তাকে পুনর্বাসন, তার মৃত্যু অবধি সে আমাদের হেফাজতে থাকবে, তার সমস্ত দেখভাল আমরা করব। বাহ। বা যার পরিবার নিতে চায় না, অনেকে ছেলে আছে মাকে নিতে চায় না, অস্বীকার করে। হ্যাঁ। অস্বীকার করে, আমার মাকে নিয়ে আসবো, আমার মা তো বারবার পালিয়ে যায়, তাকে কতবার নিয়ে আসবো, এই সেই। তার যুবক ছেলে, এবং সে মাস গেলে 30-40-60 টাকা আয় করে, অথচ মাকে নিতে চাইছে না। এরকম অনেকগুলো আমার কাছে ডকুমেন্টস আছে, এরকম অনেক মাকে আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিয়ে আসছি, সেখানেও আছে। তো এই দুটা জিনিস আমি চিন্তা ভাবনা আছে আমার, যে যেটার পরিবার পাবো না, খোঁজ পাবো না কোনোদিনও, সেটা করে রাস্তা যেন ছাড়তে না হয়। আর যার পরিবার নিতে চায় না,
সেটাকে যেন রাস্তা ছাড়তে আপনার না যে হয়। পুনর্বাসন কেন্দ্রটি রয়েছে এখন কয়জন আছে আপনার ওখানে? এখানে এখন বর্তমানে আজকে 6 জন রেখে আসছি আমি। আচ্ছা আচ্ছা। 7 জন ছিল, একজনকে আমি গতকালকে হস্তান্তর করছি জামালপুরে তার নানির কাছে, ছোট্ট মেয়েটা। আর বাকি 6 জন রেখে আসছি। এই 6 জন রেগুলার কিন্তু। ছোট্ট মেয়েটার কাহিনীটা একটু শুনি তো। ও ছোট্ট বাচ্চা মেয়েটা আজ থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল। এই বাচ্চা মেয়েটাকে ট্রেনে, আমাদের যে লোকাল ট্রেনটা রাজশাহী রংপুর, এই ট্রেনের উপরে আমাদের এলাকার 2 জন যুবক ছেলে ওরা ট্রেনে যাচ্ছিল। তো এই বাচ্চা মেয়েটা দেখে যে জ্বরে কাঁপতেছে, শরীর ভিজা ছিল, পোশাক টোশাক ভিজা ছিল। কেমন বয়স হবে? বাচ্চা মেয়েটার বয়স 6 বছর মতো। 6 বছর। আচ্ছা। তো ওই বাচ্চা মেয়েটাকে ওরা আমার কাছে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি বাসায় ছিলাম না ওই সময়, আমাকে দেওয়ার জন্য, তার পরিবার খোঁজার জন্য নিয়ে আসছিল মূলত। পরে ওরা নিজের বাসায় নিয়ে চলে যায়। নিজের বাসায় নিয়ে যাওয়ার চিকিৎসা টিকিৎসা যত পাচ্ছে ওরা করছে, প্রায় 12 দিন পর্যন্ত রাখছিল ওরা। পরে আমাদের সমাজসেবার যে কর্মকর্তা, আমাদের উপজেলা স্যার, উনি আমাকে ফোন দেয় যে এই বাচ্চা মেয়েটাকে আপনি নিয়ে যান এবং তার পরিবার খুঁজেন। তো আমাকে দিয়ে গেল ওরা। দিয়ে যাওয়ার সাথে সাথে মেয়েটার আমরা পরিবারের সন্ধান পাই। দেখেন, একটা ছোট্ট 6 বছরের বাচ্চা মেয়ে, তার একটু স্মৃতিশক্তি একটু কম, আচ্ছা। কিন্তু সে নাম ঠিকানা সবকিছু বলতে পারছে। তার পরিবারটা খুঁজে পেয়েছে আমি 10 থেকে 12 মিনিটে মাত্র। যার কিভাবে বাড়ি পেয়েছেন সিলেট, আপনি খুঁজে? সিলেট এয়ারপোর্ট থানার মধ্যে পড়ে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মা অন্যের বাড়িতে কাজ করে, তার বাবা রিক্সা চালায়, এই আপনি ধরনের কিছু। এই খুঁজে পান কিভাবে? মানে সব কি ফেসবুক বা সামাজিক না না না, মাধ্যমে পোস্ট দিয়ে? এটা নাকি? ফেসবুকে, আসলে ফেসবুকে তো আমার ফলোয়ার কম। আচ্ছা। ফলোয়ার কম। এখানে আমি একটা পোস্ট করলে অনেকে দেখে, অনেকে এড়িয়ে যায়। এমনিতে পাগলের ভিডিও বা পাগলের পোস্ট অনেকে এড়িয়ে যায়। বিভ্রান্তের ভয় হ্যাঁ, অনেকে এগুলো কিন্তু যখন এড়িয়ে কেউ যায়। কিছু বলতে পারে, ঠিকানা বলতে পারলে, তখন আমরা সাথে সাথে অ্যাপসের মাধ্যমে যাই, থানা পুলিশকে ফোন দিতে পারি 20 সেকেন্ডে। এখন আমি এখানে বসে আছি, আপনি বাংলাদেশে যে কোনো থানার নাম্বার নেবেন, ফোন দিতে বলবেন, আমি 15 থেকে 20 সেকেন্ডে ফোন দিয়ে দিব। আচ্ছা। যে কোনো ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের নাম্বার বা গ্রাম পুলিশের নাম্বার বলবেন, আপনাকে আমি 30 সেকেন্ডে মানে বের আপনি করে এগুলো দিব। সংগ্রহে রাখেন? হ্যাঁ, এগুলো তো আমি সংগ্রহ ছোট্ট করে মেয়েটার ক্ষেত্রে কি হলো? আপনি কিভাবে ছোট মেয়েটা তাদের যখন খুঁজে- বাবা মাকে ফোন দিলাম, তার বাবা বাবার মার সাথে- নাম্বার কিভাবে পেলেন? নাম্বার আমি প্রথমে থানাকে ফোন দিই, এয়ারপোর্ট আচ্ছা, থানাকে, আচ্ছা। যে আপনার থানার এরিয়াতে কি এমন কোনো একটা ঠিকানা আছে? বললো আছে। ডিউটি অফিসার করলো কি, যে এলাকা ভিত্তিক যে অফিসার, তাদের একটা নাম্বার দিল আচ্ছা 20 সেকেন্ডে। আচ্ছা। তার নাম্বারটা নিয়ে আমি ফোন দিলাম যে এই এলাকাটা কি আপনার এলাকায় পড়ে স্যার? বলছে হ্যাঁ। তাই আমি বললাম যে এই ঠিকানাটা একটু দেখেন। উনি আবার 2-3 মিনিটের মধ্যেই তার বাবার সাথে ভিডিও কল আমাকে যোগাযোগ করে দিল। আচ্ছা মেয়েটাকে দেখলো, দেখার পর বললো যে হ্যাঁ এটা আমার মেয়ে। তো সে আর নিতে আসলো না। আচ্ছা। এই যে 1.5 মাস আমরা রাখলাম, তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তাহলে ব্যাপারটা কি ফেলে সে চলে গেছে পরিবার? না, ফেলে আসেনি, কিন্তু ও হারিয়ে গেছে, চলে যাক, চলে যাক। ওকে আর দরকার নেই, এমনটা ভাব। বা আমি তাদের সাথে যোগাযোগ করি, আমাকে হুমকি ধামকি দেয় তার বাবা, আচ্ছা। তুমি আমার মেয়েকে কেন আটকাইছো, এই সেই, মানে এই ধরনের কথা। কেন ধরছো তুমি? আমার মেয়ে রাস্তায় থাকলো, পথে থাকলো, তোমার সমস্যাটা কি? তা আমি তার কথা শুনে অবাক হয়ে যাই। পরে তার মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করি। ওই ছোট্ট মেয়েটার যে একটা বড় বোন আছে, বিথি না, বিথিকে ফোন দিয়ে বললাম যে তোমার মায়ের নাম্বার দাও। তো ও নাম্বার দিল ওর নানির। ওর নানির সাথে আমি যোগাযোগ যখন করলাম, তখন ওর মায়ের নাম্বার পাইলাম, কিন্তু ওর মাও আমার সাথে সেইভাবে সাড়া দিল না, যোগাযোগ করলো না। আচ্ছা। একদিনই কথা হয়েছে, আর আমার ফোন রিসিভ করে নাই, বা সে নিজে থেকে আর ফোন দেয় নাই। পরে ওর নানি অনেক কান্নাকাটি করছিল যে বাবারে, আমি তো গরিব মানুষ, বিধবা মানুষ, তুমি একটু কষ্ট করে আমার কাছে আমার নাতনিকে দিয়ে যাও। দেখেন তার কত দরদ। আহা। আমি কালকে সকালে বের হয়েছি মেয়েটাকে নিয়ে, তার বাসায় দিয়েছি। তার বাসায় আমি অল্প একটু খাবারও খাইছি, কিন্তু খাবার না খেলে সে বেরোতে দিছিল না। সত্যি এই দৃশ্যটা যে কোনো মানুষ দেখলে মানে চোখে পানি চলে আসবে, তার এমন মানে তার একটা। নানি নানি। মেয়েটাকে নানির রাখলো। কাছে থাকছে তার নানি সে। আমাকে কথা দিয়েছে, তার লেখাপড়া সহ তার যত কিছু দায় দায়িত্ব সে পালন করবে। আর বাবা মার পরের খোঁজ না, নেই? বাবা মা আর কোনো খোঁজ খবর নেই, এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। এরকম অনেক মেয়ে, শুধু এই জান্নাতুল খাতুন সাথী শুধু না, এরকম আরো অনেক সাথী। একটা ঘটনা আছে আপনার 12 জন বোনকে ঘরে ফেরানোর ঘটনা। হ্যাঁ, এটা একটু শুনি। এই 12 জন বোন এরা হারাইছে ছোট্ট 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে, যারা বিভিন্ন বাসা বাড়িতে তাদের পরিবার কাজে দিয়েছিল। মনে করেন আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, একটা মেয়েকে নিয়ে এসে ঢাকায় কাজে দিয়ে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো একজন পরিচিত লোকের মাধ্যমে। কিন্তু ঢাকায় যখন সে একটা বাড়িতে উঠছে, উঠার পরে স্বাভাবিক গ্রামের মেয়ে একটা বাড়িতে বন্দি থাকতে চাইবে না। নিশ্চয়ই। হয় ও নিজের ইচ্ছাতে বেরিয়ে গেছে, অথবা বাড়ি থেকে, ঘর থেকে যে ময়লাগুলো বাইরে ফেলতে গেছে ডাস্টবিনে। আচ্ছা ফেলার পরে আর বাড়ি চিনতে পারে নাই। আচ্ছা। দেখে যে একই বিল্ডিং, একই রকম দেখতে, অনেকগুলো বিল্ডিং, কোনটায় যাব খুঁজে পায় না, একই রকম দরজা শহরে, বুঝতে পারে নাই। তখন ও রাস্তায় বেরিয়ে হাঁটতে 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 এমন এক সময় এমন এক হৃদয় মানুষ পেয়েছে যে তাকে বাসায় নিয়ে চলে গেছে।
সে মাইক ট্যাক অনেক প্রচার করছে যে এই মেয়ের আমরা পরিবার খুঁজছি। ওই সময়তে আজ থেকে 30-40 বছর 50 বছর আগের ঘটনা। তখন ওই মেয়ের আর বাসা বাড়ির লোক খুঁজে পায় নাই, কোথায় কাজে ছিল। এইভাবে মেয়েগুলো আস্তে আস্তে ওই আশ্রয়ে থাকতে থাকতে বড় হয়েছে। সে তার বাবা মায়ের আদরে কিন্তু ওখানে লালন পালন হয়েছে। এরপর বিয়ে দিয়ে দিয়েছে, এক একজনের 2টা 3টা 4টা করে ছেলে মেয়ে, নাতিপুতি হয়ে গেছে। এই সব মেয়েগুলা যখন আমি ফেসবুকে এই যে কাজ শুরু করলাম, মানবিক কাজ, তখন ওরা আমার সাথে যোগাযোগ শুরু করলো। এবং এই 12 জন মেয়ে, একজন সর্বনিম্ন 17 বছর হারিয়েছিল, আর ওপরে একজন আমরা খুঁজে বের করেছি 55 বছর পর্যন্ত নিখোঁজ ছিল, এই বাংলাদেশেরই। আচ্ছা। এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহর থেকে এরা হারাইছিল। এবং এখনো আমাদের কাছে আরো 20 জনের তালিকা আছে যারা ছোট্টকালে হারিয়ে গেছে, এবং এই ঢাকা শহরে আছে অনেকগুলা। এই যে আমি ঢাকা এসেছি, তারা যদি জানতে পারে তাহলে আমাকে তারা ডাকবেই যে ভাই একটু আসেন, একটু কথা বলি, একটা ভিডিও তৈরি করে দিই, এই ভিডিওটা প্রচার করেন যেন আমাদের মা বাবাকে খুঁজে পায়। তাদের কান্না, তাদের আহাজারি দেখেন, কি যে কোনো বিবেকবান মানুষ চোখের পানি পড়বে। কারণ তাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা অনেক ভালো আছি, বিয়ে শাদী হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছি, স্বামী সন্তান নিয়ে ভালো আছে, কিন্তু আমার আপনজন কোথায়, আমার মা বাবা কোথায়? 12 জন পর্যন্ত পেরেছি আলহামদুলিল্লাহ। এই 10 জনের কৃত্রিম পা লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এই মনে করেন যে স্কুলের ছাত্রছাত্রী যারা অভাব ক্ষতিগ্রস্ত গরিব, তাদেরকে বই খাতা, অনেক মাদ্রাসা মসজিদে কোরআন শরীফ দিয়েছি, ভালো লেগেছে নিজকে। এগুলা কাজ আসলে কিন্তু অনুভূতি বলে বোঝা যাবে না। একজন মানুষ যখন পরিবার খুঁজে পায় 30 বছর 40 বছর আগে হারিয়ে যাওয়া, যখন তার পরিবারের হাতে হস্তান্তর করি, তার অনুভূতিটা আমি কিছুটা উপলব্ধি করতে পারি। ও কান্না করে, আমিও কান্না করি তার সাথে। কারণ তার জীবনে যত খুশি আছে, আমি একটা ঘটনা বলি, নারায়ণগঞ্জের 2500 এক ভদ্রলোক, উনি হারাইছেন একেবারে 25 বছর বয়সে। আর আমি যখন তাকে রাস্তা থেকে নিয়ে আসি, জোর করে নিয়ে আসছি, কিন্তু সে নিজের ইচ্ছে আসতে চায় না। নিয়ে আসার পরে দেখি ওর চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, সব সাদা হয়ে গেছে। তো তার যখন সে পরিবারের কথা বললো, তার পরিবারটা খুঁজে বাইর করেছি মাত্র 20 মিনিটে। 25 বছর রাস্তায় আছে, আমি তার 20 মিনিটে পরিবার খুঁজে বাইর করছি। তার মা বেঁচে আছে এখনো। তার মা যখন ভিডিও কলে দেখছে, তখন তার ছেলেকে চিনতে পারে না। আমি বললাম যে সে তো নাম বলছে, সবকিছু ঠিক আছে, তাহলে আপনি কেন তাকে চিনতে পারছেন না কেন? তার চুল দাড়ি পেকে গেছে এই জন্য? কয় বাবা একটা কারণ আছে, আমি চিনবো তাকে। তাকে বলো তো যে আমার শ্বশুর শাশুড়ি কি নামে ডাকতো আমারে? একটা নাম আছে, আমাকে আমার শ্বশুর শাশুড়ি আদর করে একটা নাম বলে ডাকতো। আরে জিজ্ঞাসা করো তো। তা আমি বললাম যে এই আপনার মাকে আপনার দাদাদের কি নামে ডাকতো? কয় টুকু মা বলে ডাকতো। টুকু মা বলে ডাকতো। যেমনি কথাটা বলছে, আমনি ওর মা সাথে সাথে অধরে কান্না করতে লাগছে। এই আমার ছেলে, হারিয়ে যাওয়া ছেলে। এরকম বহু ঘটনা আছে যারা 30, 40, 35 বছর 15 বছর রাস্তায় থাকার পর, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ 10-20 মিনিট চেষ্টা করার পর তার পরিবার পেয়ে গেছি, এবং তারা আনন্দে আত্মহারা। তার এর চাইতে আর ভালো কাজ কি? এই অনুভূতিগুলো আসলে কোনো শব্দে বোঝাবার মতো নয়। কিন্তু এই যে আপনি কাজগুলো করছেন, আপনার পাশেও কিছু মানবিক মানুষ ছিল। এবার আসি আমি এই কাজগুলো এত দূর করতে পারতাম না। এক তো আল্লাহর রহমত তো আছেই, আল্লাহর ইশারা ছাড়া তো একটা গাছের পাতা নড়ে না। অবশ্যই। তো এখানে আমার পিছনে, এই মানবিক কাজের পিছনে, ক্যামেরার পিছনে থাকা, আড়ালে থাকা অনেক অনেক ভালো মানুষ আছে, যারা 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে সহায়তা করেছে। বা এমন একটা জায়গায় আমি ঠেকে গেছি যে এই কাপটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। কেউ আমাকে একটা তথ্য দিয়েছে, কাপটা আমার কাছে আছে বা আমার গ্রামে আছে। আমি একজন লোকের পরিবার খুঁজছি, সে 30 বছর আগে বাড়ি থেকে হারিয়ে গেছে। আমি তার পরিবার এত চেষ্টা করছি, 1 সপ্তাহ হয়ে গেছে, পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে একজন লোক ফেসবুকে এসে কমেন্ট করে যে লোকটা আমার গ্রামের। আচ্ছা, এটা আমার জন্য মনে হচ্ছে কোটি টাকা চাইতো মনে হচ্ছে বেশি দামে ঠেকলো ওই মুহূর্তে। কেন জানেন? যে ওই লোকটাকে নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম, অনেক দুশ্চিন্তায় ছিলাম। তার পরিবার কেন পাবো না, আমি কেন পাচ্ছি না? 6 মাস হয়ে গেছে ভিডিও প্রচার করতে আছি, কিন্তু তার পরিবার পাচ্ছি না। আপনার স্বেচ্ছাসেবক টিম, আপনার সহধর্মিণী সবাই আপনার পাশে ছিল সবসময়। আপনার পরিবার তো আছেই, আমার ছেলে মেয়ে, আমার সহধর্মিণী, সে তো আমার থেকেও আবার বড় সেবক। কারণ এক একটা মেয়ের শরীরে যে নোংরা থাকে, যে ময়লা দুর্গন্ধ থাকে, সেগুলো তো সেই পরিষ্কার করে। আমি এটা তাকে শিখিয়েছি, এটা সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর আমার তো আল্লাহ তাআলা অগাধ ধৈর্য দিয়েছে। আমি অনেক রাগাল মানুষ ছিলাম, চিল্লা চাচা করতাম অল্পতে, কিন্তু এখন সেটা আল্লাহ আমাকে বুঝ দিয়ে দিয়েছে। এই মানুষগুলোর পিছনে সময় দিতে লেগে অনেক সময় অনেক রাগ হয়ে যায় হুট করে। ও একটা মানুষ 8টা 10টা জেলার নাম বলছে,
15টা 20টা উপজেলার নাম বলছে, আপনি কোনটা ধরবেন, তার বাড়ি কোনটা, আপনি কি বুঝবেন? মাথা হট হয়ে যায়, আবার চিন্তা করি যে না, ওই এইসব জায়গাতে পড়েছিল। নিশ্চয়ই স্যার, আসলে আপনার মানে এত অসংখ্য মানবিক ঘটনা, এই মানবিক ঘটনাগুলো আসলে আমাদের হৃদয়কে আপ্লুত করে এবং আমাদের আসলে যে সময়সীমায় আসলেই সম্ভব নয়। আমার কাছে মনে হয় সারা দিন ধরে আপনার সঙ্গে গল্প করি। স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করবার আগে জাস্ট একটু ছোট করে জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই মানুষগুলোকে নিয়ে? যে আমি পরিকল্পনার কথা একটু বলি, তার আগে বলি এই পর্যন্ত আজকে আমি আব্দুল গনি ফিটু এই জায়গাতে আসছি, কেন আসছি? আমি তো ছিলাম এক সময় কৃষক থেকে আমি একজন মেকানিক, যে মেকানিককে অনেকেই চিনে না, জি, সেই জায়গা থেকে এই পর্যন্ত আসছি। এর পিছনে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক মানবিক ভাই বোন বন্ধু দেশ এবং প্রবাস থেকে এদের অবদান আছে। অবশ্যই। এদের অবদান অস্বীকার করার কোনো উপায় নাই, কোনো বুদ্ধি নাই। এদের কারণে আজকে আপনাদের সামনে এই স্টুডিওতে আমি আছি এবং আমাকে এই হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে। জি, তো তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই সব মানুষগুলা যারা 1 টাকা দিয়ে হলো আমার পাশে দাঁড়িয়েছেন বা একটা তথ্য সহায়তা করে আমার পাশে দাঁড়িয়েছেন, এটাও কিন্তু একটা মানবিক কাজ। তো তাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করে। আপনি যে এই এই কষ্ট মানুষ থেকে যাতে আসলে থাকতে স্যার না আপনি মানবিক মানুষ হয়ে উঠেছেন এবং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই সেটা সফলতার মুখ দেখবে, কারণ সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছেন, ভালো জি, মানুষরা আপনার সঙ্গে আছেন। অসংখ্য ধন্যবাদ স্যার।